20 মিনিট পরেই রোশান বাড়িতে পৌঁছালো। বাইক সোজা ঘরের সিঁড়ির কাছে স্ট্যান্ড করে ঘাড় হালকা ঘুরিয়ে মৃদু কণ্ঠে ডাকল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমরা পৌঁছে গেছি। কথা বলার শক্তিটুকু সারার শরীরে নেই। সে রেসপন্স সঠিকভাবে করতে পারছে না। রোশান এক হাত দিয়ে বাইক সামলে আরেক হাত সারার গায়ে দিয়ে বলল, আমরা পৌঁছে গেছি। সারা জরাজীর্ণ কণ্ঠে সায় দিল, বেঁধে রেখেছেন, নামব কিভাবে? রোশান তার পেটের সাইড থেকে ওড়নার গিট খুলে দিল। সারা আস্তে বাইক থেকে নামল। সারা নামার সময় রোশান তাকে সাহায্য করতে করতে নিজেও বাইক থেকে নামল। কারণ সারার দাঁড়ানোর মতো শক্তি নেই গায়ে। মাথার মাঝে চক্কর দিচ্ছে, কেমন অচেতন করে ফেলছে সারাহকে। বাইক থেকে নেমে সারাহ কোনোমতে দাঁড়াল। রোশান বাইক বন্ধ করতে করতেই দেখল সারাহ কেমন ঢুলছে, এখনই পড়ে যাবে। রোশান বাইকের চাবি দ্রুত পকেটে গুজে সারাহকে ধরল। সারার সাথে সাথেই ঢুলে পড়ে গেল রোশানের ওপর। রোশানের বুকের ওপর সারার মাথা রাখা, চোখ দুটো বন্ধ, শুধু নিঃশ্বাসটা বইছে। রোশান সারার গালে হাত দিয়ে কয়েকবার ডাকল, সারা, শুনতে পাচ্ছ? সারার কোনো রেসপন্স নেই। রোশান চিন্তায় পাগল হওয়ার উপক্রম প্রায়। সারার কি হল? হঠাৎ রাগ দেখল, বৃষ্টিতে ভিজল, এখন আবার অচেতন। এমন সময় রোশানের মা বাবা, জিনাত, ওশান সবাই উপস্থিত হল। রোশান সারা দুজনকে এভাবে ভেজা অবস্থায় দেখে রোশানের বাবা কি প্রশ্ন করবে বুঝতে পারছে না। কারণ তার ছেলে খামখেয়ালি কাজ কখনো করে না। বৃষ্টিতে ভিজতে সে কখনোই পছন্দ করে না। সামান্য বৃষ্টির পানিতে ঠান্ডা লেগে যায়। আজ ভিজল কেন? বিকাল ফোন দিল, বলল, একটু কাজ আছে, ফিরতে লেট হবে। কিন্তু কাজটা কি ছিল? রোশানের বাবা মনে মনে দুনিয়ার চিন্তা করলেও রোশানের মা কোনো ভাবা চিন্তা না করেই প্রশ্ন করল, তুমি জানো না বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগে? এভাবে বৃষ্টিতে ভিজেছ কেন? আমরা বাড়ির সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, ফোনের ওপর ফোন দিচ্ছি, তোমার কোনো খোঁজ নেই। রোশান কিছুটা বিরক্ত কণ্ঠে উত্তর দিল, আমি তো বাবাকে জানিয়েছিলাম যে ফিরতে লেট হবে। তাহলে অকারণ এত চিন্তার কি আছে বুঝলাম না। আমি তো বাচ্চা নই আম্মু, এত চিন্তা করতে হবে। রোশানের মায়ের মেজাজ আরও খারাপ হল সারার দিকে তাকিয়ে। খিটমিট কণ্ঠে বলল, এই মেয়েটা এত রাত অবধি বাড়ির বাইরে কি করছিল? কোনো বাড়ির বউ এত রাতে বাহিরে থাকে? ওর তো শৃঙ্খলা বলে কিছুই নেই। আগেও উশৃঙ্খল ছিল, এখনও তাই আছে। রোশান বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রী আমার সাথে বাহিরে ছিল, এখানে শৃঙ্খল আর উশৃঙ্খলের কিছুই নেই। রোশানের বাবা তার স্ত্রীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুমি দেখছ না বৌমা অসুস্থ? আজেবাজে কথা বলে ছেলের মাথা খাচ্ছ। রোশানের মা তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার বৌমাকে কে বলেছে মাঝরাত অবধি এই ঝড় বৃষ্টির মাঝে বাইরে থাকতে? রোশানের কারো কথা শুনতে ভালো লাগছে না। সে ওশানকে গাড়ির চাবি দিয়ে বলল, গাড়িটা ঘোরে তোলো, আমি রুমে যাচ্ছি। রোশানের মা আবার বলল, মা তো হওনি তাই বুঝবা না। এখন মায়ের কথা বিরক্ত লাগছে তোমার? রোশান সারাহকে পাজা কোলে তুলে নিয়ে বলল, মা শব্দটার অপমান করছো তুমি। সারাহ তোমার মেয়ের মতো, ওর অসুস্থতায় বিচলিত হতে দেখলাম না তোমাকে। যতটা জিনাত অসুস্থ হলে তুমি হও।
বলেই সারাহকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল। জিনাতের চোখ দুটো হিংসায় জ্বলে উঠল। সে বলল, দেখলে ফুপি নির্লজ্জ হয়ে গিয়েছে রোশান। কিভাবে সবার সামনে সারাহকে কোলে তুলে নিল। রোশান সারাহকে ঘরে নিয়ে চারদিকে চোখ বুলাল। ভেজা শরীরে বিছানায় শুইয়ে দিল, আবার বিছানা ভিজে যাবে। রাতে সারার ঘুমোতে অসুবিধা হবে। কি করা যায়? 2 মিনিট চিন্তা করে ফ্লোরে শুইয়ে দিল। তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। ভেজা শরীরে সারার জামা একদম লেগে আছে শরীরের সাথে। কিভাবে খুলতে হবে রোশান বুঝতে পারছে না। জামা খোলার মতো কোনো সিস্টেমও নেই। এই মুহূর্তে সহজ উপায় হিসাবে সারার জামা কাটা ছাড়া উপায় নেই। রোশান ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে সারার জামা সাবধানে 2 সাইড থেকে কেটে জামা খুলল। মনে মনে বিড়বিড় করে বলল, এত টাইট জামা কেউ পরে? মনে হচ্ছে শরীরের সাথে প্লাস্টার করে রেখেছে। মেয়েদের কামিজ কিভাবে পরাতে হয় রোশান জানে না। সে দ্রুত তার একটা সাদা টি শার্ট আর সারার একটা স্কার্ট পরিয়ে সারাহকে বিছানার ওপর শুইয়ে দিল। ভিজে আঙুলগুলো কেবল রক্তশূন্য দেখাচ্ছে। মুখটা যেন সতেজ আর পবিত্র দেখাচ্ছে। ভেজা চুলগুলো থেকে পানি ঝরছে। রোশান ভেজা চুলে দ্রুত টাওয়াল পেঁচিয়ে দিয়ে নিজে চেঞ্জ করতে গেল। ওয়ারড্রব থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর একটা ব্লু রঙের ট্রাউজার বের করে পরে মাথার পানি ঝাড়তে ঝাড়তে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডায় কয়েকবার হাঁচি দিল রোশান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখাতে মাখাতে খেয়াল আয়নার ভেতর খেয়াল করল সারা ঠান্ডায় গুটি সুটি মেরে শুয়ে আছে। রোশান আলমারি থেকে কম্বল বের করল। ভাঁজ করে কম্বলটা সারার গায়ে জড়িয়ে দিল। টাওয়াল দিয়ে মাথার পানি ভালোভাবে কিছুক্ষণ মুছে চুলগুলো ঝরঝরা করে দিল। কপালে হাত দিয়ে দেখল কপালে অনেক তাপমাত্রা অথচ হাত পা ঠান্ডা। রোশান খানিকটা সরিষার তেল নিয়ে সারার পায়ের তালুতে আর হাতের তালুতে ঘষতে লাগল। হাত পা একটু গরম করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই গরম হচ্ছে না। এমন সময় 1 কাপ চা হাতে জিনাত রুমের দরজায় এসে টোকা দিল। রোশান কোনো উত্তর না দিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই জিনাতকে দেখে বলল, কি চাই? জিনাত ধোয়া ওঠা চায়ের কাপটা রোশানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ঠান্ডা লেগে যাবে, গরম চাটা খাও, ভালো লাগবে। রোশান গম্ভীর মুডে বলল, নো নিড। জিনাতের মুখটা সাথে সাথে কালো হয়ে গেল। সে মুখ কালো করে বলল, কেন? রোশান আবারও গম্ভীর কণ্ঠে বলল, আমি চা খাওয়ার মুডে নেই জিনাত। জিনাত রোশানকে খুশি করতে হাসি হাসি মুখে বলল, তাহলে চলো, তোমার ফেভারিট গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি আমার নিজের হাতে। রোশান খুশির পরিবর্তে বিরক্ত হল। কপালের চামড়ায় 3টা ভাঁজ পড়ল বিরক্তিতে। বিরক্ত কণ্ঠে প্রশ্ন করল, বাট হুয়াই জিনাত? জিনাত ও প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ে বলল, কিসের হুয়াই? রোশান চোয়াল শক্ত করে বলল, তুমি আমার জন্য কেন আমার ফেভারিট কিছু রান্না করবে? জিনাতের মুখটা কালো হয়ে গেল। একগা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পছন্দের গুরুত্ব আমি আজীবনই দিই রোশান। প্লিজ চলো, তুমি না খেলে আমি খেতে পারবো না। রোশান সারার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ না খেয়ে আছে আর আমি গিয়ে আমার ফেভারিট খাবার খাবো। আমার ওয়াইফ না খেলে আমিও খেতে পারবো না। সো প্লিজ জিনাত যাও তুমি। জিনাতের চোখে অটোমেটিক পানি চলে এলো। সে উত্তেজিত হয়ে বলল,
তুমি আমার সামনে কিভাবে সারার প্রতি এত কেয়ার দেখাও রোশান? তোমার কি এতটুকুও খারাপ লাগে না? তোমার বিবেক কি মরে গিয়েছে? তুমি আমার সামনে বিয়ে করে নিজেকে সুখী প্রমাণ করতে চাও? কিসের এত রাগ? একটা ভুলকে কেন্দ্র করে আমার গোটা জীবনটা ধ্বংস করে দিল, সাথে নিজের জীবনও ধ্বংস করে দিল। আমি জানি তুমি নিজেকে সুখী দেখাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি সুখে নেই। তুমি আমাকে কষ্ট দিতে গিয়ে এই মেয়েটার প্রতি ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। এখানে ভালোবাসা বলে কিচ্ছুই নেই, আমি জানি। প্লিজ রোশান, রাগে তুমি অনেক কিছু করেছ, অনেক কিছু বলেছ, কিন্তু সারাহ নামের ওই মেয়েটাকে তুমি ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসতে আর এখনো আমাকেই ভালোবাসো। রোশান খানিকটা অবাক হয়ে কপালের চামড়া কুঁচকে জিনাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে হেসে জবাব দিল, আমার একটুও খারাপ লাগে না জিনাত। তোমার মাথায় সমস্যা আছে, তাই আবোল তাবোল বকছ। জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি অতীত ভুলে গিয়েছ? রোশান বিরক্ত কণ্ঠে জিনাতের কথার উত্তর দিল, মেবি তুমি ভুলে গিয়েছ। আমি কিছুই ভুলিনি। তুমিই আমাকে ভালোবাসতে আর আজও আমাকেই ভালোবাসো। রাগ আর জিদে তুমি আমাকে রেখে অনজাত্র বিয়ে করেছ, অথচ আজ আমাদের বিয়ে হবার কথা ছিল। রোশান কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি ভালোবেসেছিলাম কবে? জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, বাসনি? তাহলে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? রোশান রাগান্বিত কণ্ঠে বলল, শুধুমাত্র মা চেয়েছিল বলে সম্মতি দিয়েছিলাম। নিজের বউ হিসাবে কোনোদিন তোমাকে পছন্দ ছিল না আমার। জিনাত আবারও কাঁদতে কাঁদতে বলল, তোমার বিয়েতে সম্মতিকে ভালোবাসা ভেবে একজনকে ঠকিয়ে তোমার কাছে এসছিলাম, আর তুমি কিনা আমাকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করলে। আমার এই সামান্য ভুলের শাস্তি তুমি আমাকে এভাবে দিল। দিনের পর দিন তোমাকে ভালোবেসে ক্লান্ত ছিলাম। একাকিত্ব কাটাতে অন্য একজনের সাহায্য নিয়েছিলাম, আর তুমি এই সামান্য ইস্যুটার জন্য আমাকে ছেড়ে সারাহকে বিয়ে করলে। এমন তো হতে পারে সারাহ ও কাউকে ঠকিয়ে তোমার কাছে এসছে। সেদিন কি সারাহকেও ছেড়ে দিবে? আর সেদিনের কথা বাদই দিলাম, তুমি তো মেয়েটাকে ভালোই বাসো না। তাহলে কেন বলে দিচ্ছ না তুমি ওকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসতে? রোশান তাচ্ছিল্যের স্বরে আবারও হাসল, হেসে বলল, সারাহ কখনো কাউকে ঠকানোর মেয়ে নয়। আর তুমি শিওর কিভাবে আমি সারাহকে ভালোবাসি না? আমি সারাহকে ভালোবাসি। জিনাত রুক্ষ কণ্ঠে বলল, ভালোবাসলে তো এতদিনে ইন্টিমেন্ট পর্যন্ত গোড়াতো সম্পর্ক। সারাহ ও ছোট নয়, আর তুমিও পরিপূর্ণ পুরুষ। দুজনেই সব বোঝো। ইন্টিমেন্ট তো দূর, একটা চুমুও হয়নি তোমাদের। এত গোপন কথা জিনাত কিভাবে জানল ভেবে অবাক হচ্ছে রোশান। সে প্রশ্ন করল জিনাতকে, এত গভীর খবর তুমি কিভাবে পেলে? এই ঘরে সিসিটিভি লাগিয়েছ? তোমার বউ কাজের বুয়াদের সাথে শেয়ার করেছে। বোঝো কেমন ইম্যাচিউর মেয়ে বিয়ে করেছ। এসব ও বাইরে বলে। রোশান সারার প্রসঙ্গ এড়িয়ে বলল, একটা সম্পর্কে কি ইন্টিমেন্ট সব? যদি তাই হয়, সেটাও হবে। বলেই ঘরের দরজা জিনাতের মুখের ওপর বন্ধ করে দিল রোশান। বাইরে দমকা হাওয়া বইছে, ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। ক্রমশ বাতাসের তীব্রতা বাড়ছে। টিভিতে উপকূলবর্তী এলাকাগুলোতে 10 নং মহাবিপদ সংকেত দেখাতে বলছে। বাহিরে বড় বড় গাছগুলো শিকড়সহ উপড়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
রোশান দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে সারার দিকে। কম্বল গায়ে দিয়েও সারা ভয়াবহভাবে কাঁপছে। কম্পন কোনোভাবেই কমছে না। এই ঝড়বৃষ্টির মাঝে কোনো ডাক্তারও আসবে না। রোশান কি করবে বুঝে উঠতে পারছে না। যদি সারার বাড়াবাড়ি রকমের কিছু হয়ে যায়। এরই মাঝে আবারও লোডশেডিং হল। পুরা রুম জুড়ে নিকষ কালো অন্ধকার। বাইরে থেকে শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। রোশান ফোনের টর্চ জ্বালিয়ে সারার দিকে এগিয়ে গেল। সারা চোখ খুললেই অন্ধকার থেকে ভয় পাবে। ও অন্ধকার দেখে ভয় পায় খুব। রোশান বিছানায় উঠল। বেড সাইডে রাখা সেন্টার টেবিলের ওপর ফোনটা উপুর করে রাখল। সারার কপালে হাত দিয়ে দেখল এখনো জ্বর আসেনি। হয়তো জ্বর আসবে তাই কাঁপছে। রোশান সারার কম্বলের মাঝে ঢুকে গেল। বৃষ্টিতে এমনি আবহাওয়া ঠান্ডা থাকে। তাতে এখন অক্টোবরের প্রথম সপ্তাহ। শীত ঘরের দরজায়, বৃষ্টিতে ঠান্ডা একটু বেশি লাগার কথা। তার ওপর রোশান নিজেও সারাদিন ভিজেছে। ঠান্ডায় কম্বলের মাঝে ঢুকে একটা আরামদায়ক অনুভূতি হল। সে সারার মুখের দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব দেখতে সারা। ঠোঁট জোড়া যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি। রোশানের মন আজ অশান্ত। যতবার সারার দিকে তাকাচ্ছে ততবারই ভুলভাল কিছু করতে ইচ্ছা করছে। রোশানের যথেষ্ট বয়স হয়েছে, তাই নিজেকে কন্ট্রোলের ক্ষমতা আছে। তাই নিজেকে কন্ট্রোল রেখে প্রেয়সীর মুখের দিকে তাকিয়েও সবটুকু সুখ উপলব্ধি করতে পারছে। এমন সময় সারা ওর একটা পা রোশানের পায়ের ওপর তুলে দিল। মুহূর্তের মাঝেই বাইরের উস্কানিমূলক আবহাওয়া আর সারার স্পর্শ রোশানের গভীর অনুভূতিকে উস্কানি দিল। রোশান খেয়াল করল সারার পা গরম নেই, বরং বরফের মতো ঠান্ডা। রোশান সারার ঠান্ডা পাজোড়া নিজের পায়ের আয়ত্তে আনল। এর ফলে রোশানের অনুভূতির আরও প্রবল হল। এমনিতেই অনুভূতির যাতা অবস্থা, তার ওপর সারা রোশানের গায়ের ওপর হাত রাখল। রোশানকে কি সে কোলবালিশ ভাবল নাকি ঘোরের মাঝে জড়িয়ে ধরল রোশান বুঝতে পারল না। সারা রোশানের বুকে মাথা গুজে কি যে বিড় করে চলেছে। পুরুষ মানুষ তার হৃদয়ে বসবাসা করা নারীর কাছে আসার আহ্বানে কতক্ষণই বা নিজেকে আড়াল রাখতে পারে। রোশানের দেহ মন নেশাক্ত হয়ে উঠল। কিছুই তার নিয়ন্ত্রণে নেই। সে সারার পেটের ওপর হাত রেখে সারাহকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরল, আরেক হাত দিয়ে ফোনের টর্চ বন্ধ করে দিল। রোশানের স্পর্শ পেয়ে ঘুমন্ত অবস্থায় সারাহ নিজেই রোশানকে আরও শক্ত বাঁধনে আঁকড়ে ধরল। রোশানের অনুভূতি ক্ষণে ক্ষণে আরও তীব্র হচ্ছে। রোশানের বুকে মাথা গুজে সারাহ অচেতন অবস্থায় বলছে, আমাকে ভালোবাসেন না কেন আপনি? আমার কাছে আসেন না কেন? রোশান সারার কপালে চুমু দিয়ে বলল, এত পাগলামি করে কি মেরে ফেলতে চাও আমাকে? সারাহ এড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসি আপনাকে শ্যামসুন্দর পুরুষ। শ্যামসুন্দর আর ভালোবাসি কথা দুটো রোশানের হৃদয়কে নাড়িয়ে তুলল। অদ্ভুত এক ভালো লাগায় দুলে উঠল তার হৃদয়ে। সহস্রবার কানের ভেতর কথাটা বাজছে। এই মধুর আর সুখময় কথা সে আগে পড়ে কখনোই শোনেনি। কেমন যেন পাগল করা এক অনুভূতি। ঠোঁটের কোণে ভালোলাগাময় নেশাক্ত হাসি নিয়ে সে সারার সমস্ত মুখে ভালোবাসার চুম্বন এঁকে দিল। প্রিয়তমার মুখে চুম্বন আঁকার প্রতিযোগিতা হলে এই মুহূর্তে রোশান সিদ্দিকীই প্রথম হতো। সে সারার মুখ থেকে গলা থেকে ঘাড় সহস্র চুমুতে ভরিয়ে তুলল। সারার অচেতন শরীর রেসপন্স করছে। ভালো লাগায় কাঁপছে তার শরীর। এই অনুভূতির নাম ভালোবাসা।
ক্ষণে ক্ষণে তাদের ভালোবাসার তীব্রতা বাড়ছে, গভীর থেকে গভীর হচ্ছে। ভালোবাসার অতল সমুদ্রে ডুবে গেল দুজন। পরের দিন তীব্র জ্বর অবস্থায় ঘুম ভাঙল সারার। ঘুম ভাঙতেই দেখল রোশানের বুকের ওপর তার মাথা, রোশানও তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। শরীরে জ্বর থাকলেও রোশানের বুকে মাথা দেখে শারীরিক সব অসুখ যেন বিলীন হয়ে গেল। সারা একটুও নড়াচড়া করল না। সে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার শুয়ে রইল। শুধু মনে মনে প্রার্থনা করছে এই মানুষটার যেন ঘুম না ভাঙে সহজে। সে আজীবনভর এই বুকেতে মাথা গুজে স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। হৃদয় কিছু অজানা সুখের অনুভূতি চেপে ধরে সারা আবার ঘুমিয়ে পড়ল। ঠিক 2 ঘন্টা পর রোশানের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই দেখল তার বুকে সারা মাথা গুজে শুয়ে আছে। চুলগুলো একদম এলোমেলো অবস্থায় আছে। সদ্য ঘুম ভাঙতেই যদি নিজের বউকে বুকের ওপর নিঃশ্বাস ফেলতে দেখা যায়, একজন পুরুষের একটা সকাল সুন্দর হওয়ার জন্য কি আর কিছু লাগে? সারার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিল রোশান। অনায়াসে তার ঠোঁট জোড়া সারার কপালে নেমে গেল। জ্বরের তাপে পুড়ে উঠল রোশানের ঠোঁট জোড়া। আর তখনই মনে পড়ল গতরাতের কথা। রোশান জ্ঞানে গতরাতে সারার সাথে গভীর আলিঙ্গনে লিপ্ত হয়নি। কখন যে কিভাবে ঘটেছে রোশান নিজেও জানে না। মনে মনে বলল, ও শিট, এই মেয়ে টের পেলে আমার মানিজ্জত কিছুই আস্ত রাখবে না। কাজের বুয়া থেকে শুরু করে কাকে কাকে বলবে কে জানে। পারলে মাইকিং না করে দেয়। সুস্থ হলে বুঝিয়ে বলবো। রোশান আরেকবার সারার কপালে চুমু দিয়ে বিছানা ছেড়ে উঠল। পেটে ভয়ানক ক্ষুধা। কিন্তু সারা খায়নি বলে সে নিজেও খায়নি। তারই কারণে সারা কষ্ট পেয়ে সারাদিন না খেয়ে এলোমেলো চলাফেরা করেছে। স্বামী হিসাবে নিজেকে অযোগ্য বলে মনে হচ্ছে। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে ফ্রেশ হয়ে ঘরের দরজা খুলল রোশান। বাইরে বেরিয়ে কানে ফোন দিয়ে কোথাও যেন ফোন করছে। ফোন রিসিভ হতেই রোশান বলল, একটা ফ্ল্যাট দেখো আমার জন্য, 1 তারিখেই উঠব। রোশানকে বাইরে দেখে রোশানের আম্মা এগিয়ে এসে বললেন, তোমার কি শরীর খারাপ? এত বেলা করে তো তুমি কোনোদিন ঘুম থেকে ওঠো না। কতবার ডাকাডাকি করলাম সারা শব্দ দিলই না। সারা কোথায়? সে ওঠেনি। রোশানের চোখে মুখে তীব্র বিরক্তি। সে বিরক্ত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, হৃদয় অসুস্থ আম্মু, শরীর নয়। থতমত খেয়ে রোশানের আম্মা বলল, কি হয়েছে? আমার বিয়ে দিয়েছিলে কেন? তোমার একটা ঘর সংসার হবে সেজন্য। রোশান চোয়াল শক্ত করে বলল, আমার ঘর সংসার হওয়ার জন্য নাকি আমার জীবনটা নরকে পরিণত করার জন্য? আমার স্ত্রীর কাছে আমাকে চরিত্রহীন প্রমাণিত হতে হচ্ছে প্রতিনিয়ত। রোশানের আম্মা কৌতূহল নিয়ে প্রশ্ন করল, মানে কি বলতে চাইছ? রোশান বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি জিনাতকে কেন বিয়ে দিচ্ছ না? কি চাইছ তুমি? আমার আর সারার জীবনে জিনাতের কারণে অশান্তি আসুক আর সারা আমাকে ছেড়ে চলে যাক। পরে আমি বাধ্য হয়ে জিনাতকে আসব, তোমার ভুল ভাবনা আম্মু। আমি যেমন তোমার শ্রেষ্ঠ সন্তান তেমনি কারো শ্রেষ্ঠ স্বামীও হতে চাই। এরই মাঝে রোশানের বাবা এগিয়ে এসে বলল, জিনাতের তো কম বয়স হয়নি, এখন বিয়ে না দিল আর কবে বিয়ে দিবা তুমি? রোশানের আম্মা বলল, সে বিয়ে করতে রাজি না হলে কি জোর করে বিয়ে দিব আমি? জিনাত কি এখন বেশি হয়ে গিয়েছে তোমাদের কাছে? মা বাবা মরা মেয়েটা কি পেয়েছে জীবনে? আমি মেয়ের মতো মানুষ করেছি,
চেয়েছি নিজের কাছে রাখতে। এতে দোষের কি আছে? রোশান অনুরোধের স্বরে বলল, আমি আমার দাম্পত্য জীবনে জিনাতের জন্য রোজ অশান্তি চাই না। জিনাতের যতদিন না বিয়ে হচ্ছে এ বাড়িতে আমি পা রাখব না। জিনাত সারাহকে সুযোগ পেলেই নেগেটিভ কথাবার্তা বলে। দিন দিন সারার মনে আমার জন্য সন্দেহের সৃষ্টি হচ্ছে। আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে। রোশানের আম্মা সারার নাম শুনতাই তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, মেয়েটা এসেই তোমার মাথা খেয়ে ফেলেছে। এভাবেই মাছেলের সম্পর্ক নষ্ট করে এসব অলক্ষী মেয়েরা। সারাহ আমাকে কিছুই বলেনি। তুমি একটা দিন ওর সাথে ভালো ব্যবহার করনি। ও যে পরিমাণ চঞ্চল প্রকৃতির মেয়ে। আমি তো ভয় থাকতাম না জানি কবে কি করে বসে। ভাগ্য ভালো আমাকে প্রশ্নবিদ্ধ করেনি কোথাও। ওর জন্য আমাকে কোথাও জবাবদিহিতা করা লাগেনি। এরই মাঝে জিনাত এসে বলল, আমি কি করেছি রোশান? তখন থেকে আমার নামে হাজারো অভিযোগ দিয়ে যাচ্ছ। কি করেছ জানতে চাও? চলো তোমার রুমে। বলেই রোশান জিনাতের রুমের দিকে রওনা হল। জিনাত সহ রোশানের মা বাবা ও রোশানের পিছ পিছ গেল। রোশান জিনাতের রুমে গিয়ে একটা চেয়ারের সাহায্য জিনাত এবং রোশানের এটাচোট ছবি নামাল। ফ্লোরে সে ছবি ছুঁড়ে মেরে ভেঙে ফেলে বলল, তোমার সাথে আমার জাস্ট বিয়ের কথা হয়েছিল জিনাত। তোমার যদি আমার পাশে সারাহকে সহ্য না হয়, তাহলে সারার স্বামী আমি। সারার কিভাবে সহ্য হয় শুনি। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের ব্যাপারে তুমি কি বুঝবে? তুমি তো বিয়ে করনি। তুমি পরকীয়ার চেষ্টা চালাচ্ছ। যে মেয়েরা অন্যর স্বামীর দিকে নজর দেয় তাদের কি বলে জানো তো? না জানলে সমাজের 5 জনের কাছে জিজ্ঞেস করে দেখো। আজকের পরে তুমি সারাহকে একটা খারাপ কথাও বলবে না। একটাও না। বলেই রোশান রাগে গটমট করতে করতে বেরিয়ে গেল। জিনাত ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। রোশানের আম্মা জিনাতকে ধরে বলল, কাঁদিস না মা, ওই মেয়েটা এসে আমার শান্ত ছেলেটার মাথা খেয়েছে। জিনাত কাঁদতে কাঁদতে বলল, আমার মাঝে কি কম ছিল ফুপি? সারার মাঝে কি এমন বেশি আছে বলো? সারা রোশানকে আমার জীবন থেকে কেড়ে নিল। আমি সারাহকে খুন করে ফেলব। রোশান সারার কপালে হাত রেখে আস্তে করে ডাকল। রোশানের ডাক ঘুম ভাঙল সারার। রোশান শান্ত কণ্ঠে বলল, ওষুধ খেতে হবে। সারাহ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল রোশানের দিকে। রোশানের বাবা আর মতিয়া দুজনে মিলে খাবার নিয়ে এলো রোশান সারার জন্য। মতিয়া খাবারগুলো সেন্টার টেবিলের ওপর রেখে বলল, বাবা বৌমাকে খাইয়ে দাও। রোশানের বাবা রোশানকে বলল, তুমিও খেয়ে নাও। আজে বাজে চিন্তা করো না কিছু নিয়ে। মতিয়া আর রোশানের বাবা চলে গেল। রোশান খাবার মাখিয়ে সারার গালে তুলে খাবার খাওয়াতে খাওয়াতে বলল, আর ভিজবে বৃষ্টিতে? আপনি আর মেয়েদের সাথে মেলামেশা করবেন? আমি মেয়েদের সাথে মেলামেশা করলে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। তোমার সমস্যা কি? সারাহ অভিমানী মুখে বলল, আপনিও তো ভালোবাসেন না। রোশান গম্ভীর কণ্ঠে বলল, বলেছি তোমাকে ভালোবাসি সেটাও তো বলেননি। মুখ দিয়ে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায়। জানা ছিল না। সারাহ হেসে দিল। হাসিমাখা মুখে বলল, কি বলতে চান? সরাসরি বললেই তো পারেন। আগে ওষুধ খাও, সুস্থ হও। সব বলবো। সারাহ ওর উত্তর পেয়ে গিয়েছে। শুধু মুখে শোনার অপেক্ষা। খাবার এবং ওষুধ খাওয়ানো শেষ হলে রোশান বলল,
মাথায় কি একটু পানি দিয়ে দিব? সারাহ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোশান বালতি ভরে এক বালতি পানি এনে সারার মাথায় পানি দিচ্ছে আর কপাল টিপে দিচ্ছে। স্বামী এমন যত্নশীল হলে প্রতিটি মেয়েই বেঁচে থাকতে স্বর্গসুখ লাভ করে। রোশান সিদ্দিকী বরাবরই স্বামী হিসাবে বেস্ট। কোনো শাসন বারণ ছাড়াই বউকে নিজের আয়ত্তে রাখার ক্ষমতা একমাত্র রোশান সিদ্দিকীরই আছে। নিজের কেয়ার আর ভালোবাসা দিয়েই আটকে দিতে সক্ষম হয়েছে সারার মতো বেপরোয়া মেয়েকে। একটা পার্কে বসে আছে তন্ময় আর ছোঁয়ার সাথে আছে মৃন্ময় এবং দীপ। দীপ মোবাইল ফোনেই ভীষণ ব্যস্ত আছে। দীর্ঘদিন পর পরীর মতো সুন্দর একটা মেয়ের সাথে ফেসবুকে রিলেশন হয়েছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী। ওর নাম তাহারিম। বাসা রংপুর। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও মনের দূরত্ব বিন্দু পরিমাণ নেই। ভালোবাসা খাঁটি হলে কাছে আর দূরে বলে কিছুই হয় না। দীপ এক সাইডে বসে চ্যাটিং করে যাচ্ছে। মৃন্ময় ওদের দুজনের মাঝের সমস্যা সলিউশনের চেষ্টা করছে। গতরাতে তন্ময় সুইসাইডের চেষ্টা করেছে। বোর্ড পরীক্ষা শেষ হলেই ছোঁয়ার এনগেজমেন্ট হবে এবং ছোঁয়াও সে বিয়েতে সম্মতি জানিয়েছে। মৃন্ময় সারার সাথে কথা বলার জন্য উঠে গেল। তখন তন্ময় নীরবতা ভেঙে ছোঁয়ার হাত ধরে অশ্রুসিক্ত চোখে বলল, তুই কি সত্যি এ বিয়েতে রাজি? ছোঁয়া। তন্ময়ের গায়ে আজ বেগুনি রঙের একটা পাঞ্জাবি, পরনে সাদা পায়জামা। ঘেমে পাঞ্জাবির বুকের কাছটায় ভিজে গিয়েছে। ফর্সা সুন্দর মুখশ্রীতে দুশ্চিন্তার ছাপ। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নাকের ডগা থেকে ঘাম বেয়ে পড়ছে। সিল্ক চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। ছোঁয়া একদৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা রূপকথার নায়কের দিকে। তার পক্ষে কি আদৌ সম্ভব এমন সুন্দর পুরুষের ভয়ানক ভালোবাসা উপেক্ষা করা? নারী কি টাকায় আটকায় নাকি ভালোবাসায়? ছোঁয়া দম ধরে রইল কিছুক্ষণ। ভেতরে কি চলছে কারো বোঝার উপায় নেই। তন্ময়ের থেকে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলল, আমি রাজি না থাকলে কি বিয়ে হতো? আমি এই বিয়েতে রাজি বলেই বিয়েটা হচ্ছে। ছোঁয়ার কথা যেন তন্ময়ের হৃদয় তলোয়ার চালানোর মতো যন্ত্রণা দিল। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তবুও মন মানতে নারাজ। তন্ময় সম্পূর্ণরূপে শিওর এসব ছোঁয়ার মনের কথা নয়। তন্ময় আবারও ছোঁয়ার হাত নিজের দিকে টেনে নিল। শক্ত করে ছোঁয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ছোঁয়া জান আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন করিস না প্লিজ। তোর দুটো পায়ে ধরি আমি। তুই বললে এ শহরের সবাইকে ডেকে সবার সামনে তোর পায়ে ধরে তোকে ভিক্ষা চাইব। তুই বললে আজীবন তোর বাবার গোলাম হয়ে থাকব। আমি তোর বাবার পায়ে ধরব। তুই যা বলবি তাই করব। শুধু আমাকে ছেড়ে যাস না। তুই তো জানিস ছোঁয়া আমার জীবনে আর কেউ নেই। ভালোবাসা বুঝতে শেখার পর থেকে আমি শুধুই তোকে ভালোবাসি। আমার শিরা উপশিরা, শরীর, মনে সর্বত্র জুড়ে শুধু তোর বসবাস ছোঁয়া। তুই জানিস তুই ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার অক্সিজেন তুই ছোঁয়া। এই পৃথিবীতে আমার সম্পদ বলতে মা আর তুই ছাড়া কেউ নেই ছোঁয়া। দুজনের একজনকে ছাড়াও আমি বাঁচব না ছোঁয়া। ছোঁয়া আবারও নিজের হাত ছাড়িয়ে নিল তন্ময়ের থেকে। বেশ কঠিন গলায় বলল, তুই কি একটা বাচ্চা ছেলে? তন্ময় এমন করছিস? তোর এত পাগলামির মানে কি? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই।
উই আর জাস্ট ফ্রেন্ডস তন্ময়। অন্য কিচ্ছু নেই আমাদের মাঝে। আমি কি কখনো তোকে বলেছি তোকে আমি বিয়ে করব বা ভালোবাসি তোকে? আমি যখন এমন কিছু বলিনি তাহলে তুই কোনো আশায় আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছিস? তন্ময় শান্ত থেকে অশান্ত হয়ে গেল। শান্ত তন্ময় এই প্রথমবার গর্জে উঠে বলল, আমাদের মাঝে কিচ্ছু ছিল না মানে? না ছিল কি? আমাকে যদি ভালো না বাসবি আমার প্রতিটা জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে, আমার জন্য পায়েস রান্না করে আমার জন্য পাঞ্জাবি কিনে কেন দিস তুই? সাথে আমার মায়ের জন্য শাড়ি। দেখ আজকের পরা পাঞ্জাবিটাও তোর দেওয়া। আমার দেওয়া প্রতিটা ফুল খুব যত্নে গুছিয়ে রাখা, আমার সাথে বৃষ্টিতে ভেজা, কোচিং শেষে পার্কে বসে গল্প করা, বাসায় যা রান্না করিস আমার জন্য গোপনে এনে খাইয়ে দেওয়া, আমার সামান্য অসুখ হলে আমার মায়ের মতো পাগল হওয়া, রোজ রাতে টিউশনি শেষে দেখা করা, নড়াইল পদ্মবিলে গিয়ে পদ্ম তোলা, এমন লক্ষাধিক স্মৃতি আছে, সেসব কি ভালোবাসা নয়? ছোঁয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, ওগুলা জাস্ট ফ্রেন্ড হিসাবে করেছি। তুই ফ্রেন্ডশিপের ভিন্ন মিনিং করলে দোষ কি আমার? তন্ময় ছোঁয়ার গাল ধরে নিজের দিকে ঘোরাল। চোয়াল শক্ত করে বলল, ওসব ফ্রেন্ড হিসাবে ছিল? তাহলে তোকে আমি কিস করেছিলাম সেটা কি ছিল? তুই সেই কিসের রেসপন্সও করেছিস? সেটাও কি বন্ধুত্ব ছিল? কিসের মতো সুন্দর অনুভূতি একমাত্র ভালোবাসার মানুষকেই করা যায়? উত্তর দে, ওটাও ফ্রেন্ড হিসাবে নিয়েছিস? তন্ময়ের অ্যাটাকে ছোঁয়া উত্তর দেওয়ার ভাষা হারাল। বুকের মাঝে টিপটিপ শব্দ হচ্ছে তার। চোখে মুখে মিথ্যার স্পষ্ট জাল ধরা পড়েছে। চোখ মুখ কাঁপছে ছোঁয়ার। তন্ময়ের আকুতিভরা চোখের দিকে তাকাতে পারছে না। তন্ময়ের হাত থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ ওটাও এমনিই ছিল। সবই এমনি ছিল। তন্ময় এবার আরও বেশি উত্তেজিত হয়ে বলল, মৃন্ময় কি তোকে কিস করেছে কোনোদিন? দীপ কি কিস করেছে? এতই যদি নর্মাল ব্যাপার হতো, তুই ওদের সাথেও করলি না কেন? তুই মিথ্যা বলছিস আমাকে। বাবার প্রেসারে বিয়েতে রাজি হচ্ছিস। কেন সত্য বলছিস না? ছোঁয়া এবার চিৎকার করে বলে উঠল, আমার ইচ্ছা আমি বিয়ে করছি, তোকে কেন সবকিছুতে কৈফিয়ত দিব? তুই আমাকে ফোর্স করতে পারিস না তন্ময়। আমি তোর ফিলিংসের মূল্য দিতে পারিনি তাই ক্ষমা করিস। আমি গেলাম। কোনোদিন আমাকে আর বিরক্ত করবি না। তাহলে ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। বলেই ছোঁয়া টেবিল থেকে উঠল চলে যাবার উদ্দেশ্য। সাথে সাথে তন্ময় ছোঁয়ার হাত টেনে ধরল। ফের আরেকবার ভিখারির মতো করুণ কণ্ঠে বলল, প্লিজ ছোঁয়া এভাবে যাস না। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। বাঁচতে পারবো বল? আমি জন্মগত গরিব ছোঁয়া। দারিদ্রতা আমার দুর্বলতার জায়গা কিন্তু এতে আমার দোষ নেই। আমি ইচ্ছা করে দরিদ্র ঘরে জন্ম নিইনি। আগে যদি জানতাম গরিব হলে পৃথিবীতে ভালোবাসার মানুষকে পাওয়ার পথে অনেক বড় বাধার কারণ হবে তাহলে সৃষ্টিকর্তাকে বলতাম আমাকে যেন তোর থেকে বড়লোকের ঘরে জন্ম দেন। পরের জন্মে আমি যেন ভীষণ ধনী ঘরের সন্তান নই। কারণ টাকা থাকলেই সব পাওয়া যায়। এই দেখ,
দিনের পর দিন সাধনা করে তোকে পাচ্ছি না, অথচ অচেনা অজানা কেউ সাধনা ছাড়া তোকে পেয়ে যাবে। কারণ তার টাকা আছে। ছোঁয়া চোখ বন্ধ করে বলল, আর কতবার আমাকে লোভী বলবি? আর কতবার এসব বলে অপমান করবি? যা তোর মনে আছে বল। তন্ময়ের বুক কেঁপে উঠল। সে কি ছোঁয়াকে আঘাত দিয়ে ফেলল? দ্রুত অনুনয়ের স্বরে বলল, না ছোঁয়া, তুই লোভী না। আমি জানি তোর পরিবার তোকে প্রেসার দিচ্ছে। একবার সব ছেড়ে আমার হাত ধরে দেখ, আমি তোর বাবার যোগ্য জামাই হয়ে দেখাব, তোর যোগ্য স্বামী হয়ে দেখাব। প্রুভ করে দিব মানুষ চাইলে ছোট থেকে বড় হতে পারে। আর আমি তা পারব। ছোঁয়া ছোঁয়া আর পারছে না। কোনোভাবেই তন্ময়ের কথা উপেক্ষা করতে পারছে না। কিন্তু যেভাবেই হোক তন্ময়ের কাছ থেকে তাকে পালাতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আসি তন্ময়। আমার বাবাকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। মায়ের খেয়াল রাখিস। আমাকে আর যদি আটকে রাখার চেষ্টা করিস বুঝবো তুই লোভী। তন্ময়ের সমস্ত পৃথিবী ধরে কাঁপতে শুরু করল। চেনা মানুষের অচেনা রূপ তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এত বড় কথাটা ছোঁয়া তাকে শোনাতে পারল। ছোঁয়ার হাত ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ আমি লোভী, ভীষণ লোভী, তোর ভালোবাসার লোভী আমি। মৃন্ময় আর দীপ খানিকটা দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। ততক্ষণে অসুস্থ অবস্থায় সারাহ এসে হাজির হয়েছে। তন্ময়ের অসহায়ত্ব ওদের তিনজনকে কষ্ট দিচ্ছে। ওদের কথোপকথন শেষ হলে ওরা তিনজন ভেতরে প্রবেশ করল। মৃন্ময় আর দীপ ভেঙে পড়া তন্ময়কে ধরল। ছোঁয়ার দিকে অগ্নি চোখে তাকালো ওরা দুজন, যেন এখনই চোখ দিয়ে গিলে খেয়ে নিবে। মৃন্ময় রাগান্বিত হয়ে বলল, তন্ময় কোনোদিন বলতে পারেনি, তবে আমি বলছি, তুই আর তোর বাপ দুজনেই লোভী। তোর বাপের অমন টাকা ভরে আমি মুতিও না। তোর বাপ তোর জন্য টাকাওয়ালা ছেলে খুঁজেছে ঠিকই, কিন্তু তোর বাপের সমস্ত সম্পত্তি দিয়েও তন্ময়ের মতো ছেলেকে কেনার ক্ষমতা নেই। তন্ময় একটা ডায়মন্ড। তুই আর তোর বাপ তন্ময়ের যোগ্যই নয়। আমার বোন হলে আমি তন্ময়ের সাথেই বিয়ে দিতাম। কত টাকার প্রয়োজন তোর বাপের? তোর বাপের কি টাকার এতই অভাব যে বড়লোক ছাড়া বিয়ে দেওয়া যাবে না? তোর বাপকে শাহবাগে থালা নিয়ে বসতে বল। দীপ বলল, তন্ময় ছাড়া তোর বিয়ে অন্য কারো সাথে হতে দিব না, কোনোদিনও না। দেখি তোর বাপ তোকে কিভাবে বিয়ে দেয়। কি ভেবেছিস তুই, এভাবে তন্ময়ের জীবনটা শেষ করে তুই বড়লোক ছেলের গলায় মালা দিবি? জীবনেও হতে দিব না। যদি তন্ময় কাঁদে তোকেও কাঁদতে হবে। সারাহ ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, বেবি কি হয়েছে? এসব কি শুনছি? আমি জানি সামথিং ইজ রং। প্লিজ মাথা ঠান্ডা কর। দেখ তন্ময় কেমন পাগলামি করছে। আঙ্কেল সব মেনে নিবে। তুই তন্ময়কে বিয়ে করে নে। আমরা আছি সবাই। সব ঠিক হয়ে যাবে। আমি জানি অনেক সমস্যায় আছিস তুই। ছোঁয়া সারার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বেশ কঠিন গলায় বলল, আমার ড্রাইভার ওয়েট করছে। আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। তাছাড়া আমি তন্ময়কে কোনোদিন ভালোবাসিনি। সারা হাজার রকম ভাবে ছোঁয়াকে বোঝানোর ট্রাই করল, কিন্তু কোনো কাজ হলো না। ছোঁয়া কারো কথা না শুনে তন্ময়কে ভেঙে চুরে একাকার করে গাড়িতে উঠে চলে গেল। তন্ময় বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করল। মৃন্ময়, দীপ, সারা সবাই তন্ময়কে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কারো কোনো সান্ত্বনা তন্ময়ের হৃদয়ের যন্ত্রণা কমাতে পারল না।
কেউ যেন ধারালো তলোয়ার দিয়ে তন্ময়ের হৃদয়টা টুকরো টুকরো করে দিল। মানসিক যন্ত্রণায় ছটফট করছে তন্ময়। এই যন্ত্রণা বড়ই ভয়াবহ। যে পেয়েছে সেই জানে। এমন যন্ত্রণার কোনো ওষুধ এই পৃথিবীতে নেই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে। সারার মনে পড়ল সে বাসায় কাউকে না জানিয়ে চলে এসছে। সারার অসুস্থ শরীর রোশান স্যারকে বললে সে জীবনেও আসতে দিত না। আর শাশুড়িকে বললে হাজারটা কথা শোনাত। সারা ব্যাগ থেকে ফোন বের করল। ফোনের দিকে তাকিয়ে চোখ উল্টে গেল তার। 97 মিস কল। সারা কলগুলো চেক দিয়ে দেখল, সব কল রোশান সিদ্দিকীর দেওয়া। ফোন কখন সাইলেন্ট হল সে তো জানেই না। এইদিকে ছোঁয়ার বাড়িতেও যাওয়ার দরকার। ছোঁয়া যা কিছুই বলে যাক না কেন, ওর মনের অবস্থা ভালো নয়। এইদিকে আবার তন্ময়কে না সামলাতে পারলে ভুলভাল কিছু করে ফেলবে। সারার দুশ্চিন্তা দেখে মৃন্ময় বলল, সারা তুই বাসায় যা। আর হ্যাঁ, ওই মাদারবোর্ড ছোঁয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজ থেকে। সবাই ওকে মিলে ব্লক দিব। জীবনে পাপ করেছিলাম ওর মতো বড়লোকের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে। ওর সাথে আজ থেকে কোনো সম্পর্ক নেই আমাদের। দীপ তন্ময়ের উদ্দেশ্য বলল, শালা তুই ছেমরি মানুষের নত কান্দিস কেন? এসব ব্রেকআপ ফ্রেকআপের কষ্ট আহামরি কিছুই নয়। কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করিস তোকে জন্ম দিতে গিয়ে কতটুক ব্যথা সহ্য করেছে। আজ থেকে প্রতিজ্ঞা কর আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, মরব বড়লোক হয়ে। আমাদের 3 বন্ধুর একদিন বিশাল বড় ব্যবসা হবে। ছোঁয়ার বাবার চেয়েও বড়, অনেক বড়। তখন অনেক ছোঁয়ার বাপ মেয়ে নিজ হাতে আমাদের দিকে এগিয়ে দিবে। সারা বলল, তোরা সামলা ওকে প্লিজ, আমি পরে ফোন দিব আবার। সারা ওদের থেকে বিদায় নিয়ে রোশান স্যারকে কল ব্যাক করল। সারা একটা জিনিস খুব ভালোভাবেই জানে, যা কিছুই হয়ে যাক না কেন রোশান স্যার তাকে কখনোই কিছু বলবে না। রোশান স্যারকে সামলানোর জন্য তার একটু হাসিই যথেষ্ট। রোশান সিদ্দিকী ফোন রিসিভ হতেই গম্ভীর কণ্ঠে বলল, আর ইউ ওকে? সারা হাসিমাখা মুখে উত্তর দিল, হ্যাঁ আমি ঠিক আছি। ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। কুরিয়ারে একটা পার্সেল এসেছে, নিয়েই ফিরছি। আবারও একই রকম কণ্ঠে উত্তর এলো, ইওর উইশ। বলেই ফোনটা কেটে দিল। এই প্রথমবার কেমন অদ্ভুত শোনাল রোশান স্যারের কথা। কেমন যেন ভারী কণ্ঠে উত্তর দিল অ্যান। সারা দ্রুত কুরিয়ার অফিসে গেল। একটা নাম না জানা অজ্ঞাত ব্যক্তি সারার নামে পার্সেল পাঠিয়েছে। শুধু পার্সেল নয়, সে প্রায় তার ফোন নাম্বারে রোমান্টিক মেসেজ সেন্ড করে। সারার এই নাম্বারটা পৃথিবীর কেউ জানে না। এই নাম্বার বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। এই নিয়ে 5 বার কুরিয়ারে পার্সেল এলো। খুব অদ্ভুত ব্যাপার। তার একান্ত পছন্দগুলা ও এই অজ্ঞাত ব্যক্তিটা জানে। এমন বড়লোকি পার্সেল কে দেয় তাকে? প্রথমবার বিশাল বড় একটা কসমেটিক্সের বক্স পাঠিয়েছিল। সেখানে সব ব্র্যান্ডের সাজগোজের প্রোডাক্ট ছিল। এর পরের বার এলো জুতার পার্সেল। সারার একদম পায়ের মাপে 8 জোড়া দামি জুতা পাঠালো। এর পরের বার 30টা সুন্দর সুন্দর কালারের লিপস্টিক পাঠালো। এর পরের বার পাঠালো বিশাল বড় বড় 2টা পান্ডার সাথে অনেক রকমের কানের দুল সাথে অনেকগুলা ফুল। আজ আবার কি আছে? সারা পার্সেল রিসিভ করে একটু মন খারাপ করল। গিফটগুলা যে পাঠাচ্ছে পাঠাক, একদিন না একদিন ঠিকই তার পরিচয় দিবে। যেদিন পরিচয় পাবে সেদিনই মুখের ওপর ছুঁড়ে মারব। মনটা ভারী হল সারার।
এই গিফটগুলা রোশান স্যার দিল। আজ খুশিতে পাগল হয়ে যেত সারা। আচ্ছা, রোশান স্যার কি কোনোদিন এভাবে সারপ্রাইজ দিতে পারবেন? উনি কি আদৌ বুঝেন এসব? হয়তো উনার বয়সী পুরুষরা এসব বোঝেন না। বিকালে সারা বাসায় ফিরল। বাসার সবাই ঘুমোচ্ছে। পার্সেল হাতে চুপি চুপি সারা নিজের ঘরে প্রবেশ করল। রুমে প্রবেশ করে পার্সেলটা নিচে রাখল। বিছনায় বসে রোশান সিদ্দিকী ল্যাপটপ চাপাচাপি করছে। সারা রোশানের ভাবসাব খুব একটা ভালো বুঝছে না। রোশানের কাছে এগিয়ে এসে বলল, কিভাবে যে ফোন সাইলেন্ট হলো টের পাইনি। সারা এগিয়ে আসতেই রোশান ল্যাপটপের শাটার অফ করে দিল। চেহারার অবস্থা আকাশের কাল বৈশাখী মেঘের মতন ভয়াবহ। সারা একটু ভয় করছে। সে আমতা আমরা করে বলল, আপনি কি রাগ করেছেন স্যার? আসলে কি হয়েছে জানেন? রোশান সারার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আই অ্যাম নট ইন্টারেস্টেড। সারা ধপ করে বিছানায় রোশানের পাশে বসে পড়ল। রোশানের মুখের দিকে উকি মেরে বলল, যা ভেবেছিলাম তাই, মাই সোয়ামী ইজ রাগিং। রোশান অদ্ভুত চোখে সারার দিকে তাকাল। এটা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ? রোশানের অদ্ভুত চাহনির মুখের দিকে তাকিয়ে সারা বলল, কত ডিগ্রি রেগে আছেন স্যার? রোশান চোখের চশমা খুলল। সারার ফ্যাকাশে চেহারার দিকে তাকাল। চোয়াল শক্ত করে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? টেবিলে খাবার এন্ড ওষুধ আছে, খেয়ে নিও। বলেই রোশান বিছানা ছেড়ে নামল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে ঘর ছেড়ে বাইরে চলে গেল। সারা পেছনে থেকে ডেকে বলল, আরে যাচ্ছেন কোথায়? আমি অসুস্থ মানুষ, হাত দিয়ে খেতে পারবো না। বাইকের হর্নের শব্দ শোনা গেল। মানে রোশান বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। সারা পড়ল মহাবিপদে। সে রেগে গেলে রোশান সিদ্দিকী ঠান্ডা মাথায় ডিল করে। কিন্তু রোশান সিদ্দিকীর রাগ সে কিভাবে নিবারণ করবে? রোশান সিদ্দিকীর পছন্দ অপছন্দের ব্যাপারে তো কিছুই সে জানে না। সারার ফোনে মেসেজের টুং একটা শব্দ হল। ইনবক্স ওপেন করে দেখল রোশান স্যারের মেসেজ। সেখানে লেখা রয়েছে, বাসায় ফিরে যেন দেখি খাবার এন্ড মেডিসিন খেয়ে নিয়েছেন, না হলে ভালো হবে না ব্যাপারটা। সারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার আর ওষুধ খেয়ে নিল। ক্রমাগত রোশান স্যারের ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ফোন তুলছে না রোশান স্যার। সারা পুরা রুম জুড়ে পায়চারি করতে করতে ইউটিউবে সার্চ দিল কিভাবে স্বামীর মন ভালো করতে হয়। অতি দ্রুত ফোন চাপার ফলে মন ভালোটুকু আর লেখা আসেনি। সাথে সাথে সারার বাক্যটুকুর মানেই বদলে গেল। ইউটিউবে অসংখ্য আজে বাজে জিনিসে ভরে গেল। সারা দ্রুত কেটে দিয়ে চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি? হ্যাঁ, ইউটিউব, নিজের মায়ের থেকে পরামর্শ, বিবাহিত কাজিন সবার থেকে এতক্ষণে তার পরামর্শ নেওয়া শেষ, যে কিভাবে স্বামীর মন ভালো করতে হয়। সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। এত রাত করে রোশান স্যার কখনো বাড়িতে ফেরেন না। সারা একবার ঘর একবার বারান্দা এমন করছে। অশান্তিতে ছটফট করছে ভেতর বাহির। অবশেষে রাত 11:30টার সময় রোশান স্যার বাসায় ফিরল। সারা ছুটে গেল বারান্দায়, রোশানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, এত লেট করলেন কেন? জানেন না রাতে আমার একা ভয় করে। রোশান সে কথার কোনো উত্তর না দিয়ে বাইক রেখে রুমে চলে গেল। সারা পিছ পিছ গেল রোশানের।
রোশান ওয়ারড্রব খুলে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুম গেল। চেঞ্জ করে ফিরে এসে সারার দিকে একবারও তাকালো না। সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারা অবাক হয়ে রোশানের দিকে তাকালো। রোশান তাকে একটুও পাত্তা দিচ্ছে না। রোশানের রাগ ভাঙাতে গিয়ে নিজেই রেগে যাচ্ছে। বিরক্ত হয়ে রোশানের কাছে গিয়ে বলল, বিয়ে হতে পারল না দুদিন, এখনই এত অবহেলা? রাত করে বাড়ি ফিরছেন, আমার দিকে তাকাচ্ছেন না, সমস্যা কি? রোশান কোনো কথার উত্তর দিল না। সেই ঘুমের চেষ্টা চালাল। সারা বিরক্ত হয়ে রোশানের গায়ে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? রোশান সারার হাত ঝাড়ি মেরে বলল, তুমি কি আমাকে ঘুমোতে দিবে, নাকি রুমের বাইরে যাব? ডোন্ট ডিস্টার্ব মি। সারা নিজেই কথায় কথায় ছ্যাতো ছ্যাতো করে ওঠে। সে আবার আরেকজনের রাগ ভাঙাবে কি করে? সেই ধৈর্য তার নেই। নিজেই বিরক্ত হয়ে বলল, বাইরে তো যাবেনি, ঘরে এত সুন্দরী বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই রুচি আছে আপনার। যদি ঠিক বয়সে বিয়ে করতেন তাহলে আজ এই কচি তরুণী সুন্দরী বউ রেখে ঘরের বাইরে যাওয়ার কথা ভাবতেন না। সব এনার্জিই তো আপনার শেষ, কিন্তু আমার তো উঠতি বয়স কেবলই শুরু হলো। বাবা যে কেন এই মধ্যবয়সী আধাবুড়ো লোকটার সাথে আমার বিয়েটা দিয়ে আমার জীবন যৌবন সব নষ্ট করল। একটা অসুস্থ রুগীর সাথে বাবা আমার বিয়ে দিয়েছেন। রোশান শোয়া ছেড়ে উঠে বসল। চোখের চশমাটা দ্রুত পরে নিল। ডানভ্রু কুঁচকে বিরক্ত চোখে সারার দিকে তাকিয়ে বলল, কি বললে আমি অসুস্থ? তোমার কোনো দিক থেকে আমাকে অসুস্থ মনে হচ্ছে? সারা আঙুল উঁচিয়ে রোশানকে উদ্দেশ্য করে বলল, যদি সুস্থই হতেন এতদিন আমরা একঘরে ঘুমোলাম, অথচ আপনি বাবা ডাক শুনতে পারলেন না। এটা সমস্যা ছাড়া কি? মুহূর্তের মাঝে রোশানের ঝড় বৃষ্টির রাতের কথা মনে পড়ল। সারার অজান্তেই তাদের মাঝে গভীর একটা সম্পর্ক হয়েছে। সারা যদি কখনো জানে তার অজান্তেই রোশান এত বড় একটা কাজ করেছে তাহলে কি ভাববে? রোশান তার অসুস্থতার ফায়দা নিয়েছে। অন্য জগতে হারিয়ে গেল রোশান। সে সারার কথার আর কোনো উত্তর দিল না। গম্ভীর হয়ে বসে রইল বিছানায়। রোশানকে গম্ভীর দেখে সারাহ তার সামনে হাতের তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছেন? রোশান তীব্র বিরক্ত চোখে সারার দিকে তাকিয়ে বলল, নোংরা কথাবার্তা বন্ধ করো, আমি ক্লান্ত, ঘুমোতে চাই। বলেই আবার শুয়ে পড়ল। সারা চেষ্টা করেও কোনোভাবে রাগ ভাঙাতে পারল না। এভাবে কেটে গেল 3 দিন। রোশানের রাগ একটুও কমেনি। এর মাঝে সারা সবরকম চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। 3 দিন পর রাত 11টা বাজে। রোশান বাইক নিয়ে বাসায় ফিরল। গত 3 দিন ধরে বাসায় ফেরার পর দেখে সারা দাঁড়িয়ে আছে। এক নিঃশ্বাসে খানিকটা বিড়বিড় করে, বাবা যে কেন এই বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিল। এভাবেই শুরু করে রেগুলার। আজ সারাহকে না দেখে রোশান আশেপাশে তাকাল। সারাহ দুষ্টু কোথাও লুকিয়ে থাকতে পারে। এদিক ওদিক উকি মেরেও লাভ হল না। আজ ভীষণ টায়ার্ড লাগছে রোশানের। শার্টের বোতাম খুলতে খুলতে রুমে প্রবেশ করল। রুম অন্ধকারাচ্ছন্ন করে রাখা। রোশান দুবার সারার নাম ধরে ডাকল, কিন্তু সারা শব্দ পেল না। বুকের ভেতর অজানা এক দুশ্চিন্তা বাড়ি মেরে উঠল। সেকেন্ডের মাঝে হাজারো চিন্তা মস্তিষ্কে বাসা বাঁধল। রোশান হাত দিয়ে হাতড়ে রুমের লাইট অন করল। লাইট অন করতেই দক্ষিণের ওয়ালে চোখে পড়তেই রোশানের চোখ দুটো কপালে উঠল। অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির দিকে।
চোখে যেন ভ্রম দেখছে রোশান। তার সামনে অতিরিক্ত কথা বলা সে অবুঝ পাগলি মেয়েটি নেই। যেন এক আবেদনময়ী নারী তার ভালোবাসার ডাকে ডাকছে। রোশান সারার পা থেকে মাথা অবধি তাকাল। সারার গায়ে রোশানের নীল রঙের শার্ট, যা হাঁটুর ওপর অবধি পড়েছে। পরনে কালো শর্ট স্কার্ট যা হাঁটুর উপর পর্যন্ত, কিন্তু শার্টে সেটা ঢেকে গিয়েছে। হাঁটু হতে পায়ের পর্যন্ত ধদধবে সাদা দেখাচ্ছে, যেন সদ্য ফোটা লাউয়ের দুধ সাদা ফুল। এক পায়ে একটা পায়েল পরা, বা পায়ের একটা আঙুলে অঙ্গুট পরা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক পরা, সোনালি রঙের চুলগুলা এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। সারা উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে রোশানের দিকে এগিয়ে যাচ্ছে। রোশানের কাছাকাছি গিয়ে ওর গলা জড়িয়ে ধরে টাই খুলতে খুলতে বলল, টাই আমি খুলে দিচ্ছি স্যার। রোশানের রাগ কখন কোথায় উবে গেছে সে নিজেও জানে না। সে শুধু মাদকগ্রস্তের ন্যায় তাকিয়ে রয়েছে সারার দিকে। সারাহকে এত মোহনীয় দেখাচ্ছে কেন আজ? রোশান শুকনো কাশি দিয়ে বলল, উল্টা পাল্টা কিছু খাওনি তো? এমন অদ্ভুত পোশাক পরেছ। সারাহ টাইটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে রোশানের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বাহ রে, আমার স্বামীর কি অধিকার নেই মাঝে মাঝে বউকে একটু হট লুকে দেখার? শার্টের বোতাম খোলা শেষ হলে রোশানের উন্মুক্ত বুকে সারাহ আঙুল চালাচ্ছে। রোশান টিচার হিসাবে ধৈর্যশীল পুরুষ হতে পারে, কিন্তু স্বামী হিসাবে বউয়ের আবেদনময় ইশারায় চুপ থাকার মতো ধৈর্যশীল সে নয়। সারার ঘাড়ে হাত রেখে বলল, স্বামীকে তার অধিকার প্রয়োগ করতে দিচ্ছ? সারা দুষ্টু হেসে জবাব দিল, যে স্বামী 3 দিন রাগ করে থাকে তার কি আদৌ অধিকার লাগবে? রোশানের দুঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি। মাদক ভরা কণ্ঠে বলল, কোনো রাগ নেই সুইটহার্ট। সারা কৌতূহলী চোখে জিজ্ঞেস করল, রাগ শেষ? হুম। সারা এবার রোশানের গলা ছেড়ে বলল, আমারও রোমাঞ্চ শেষ। বিবাহিত এক বান্ধবী শিখিয়ে দিয়েছিল পুরুষ মানুষ ভীষণ চরিত্রহীন হয়। একবার হট লুকে সামনে যাও, বিষও খেয়ে নিবে। আপনার রাগ শেষ, আমারও রোমাঞ্চ শেষ। বলেই হাঁটা দিল। রোশান সারার হাত টেনে ধরল। ভারী হয়ে আসা কণ্ঠে বলল, তোমার রোমাঞ্চ শেষ? সারা কাচুমাচু মুখে বলল, জি স্যার। রোশান সারাহকে একটানে নিজের কাছে নিয়ে এলো। পেছনে থেকে সারার কোমর জড়িয়ে ধরে বলল, কিন্তু আমার শুরু, লেট মি ফিনিশ সুইটহার্ট। চলবে?